ইমরান আহমেদ চৌধুরী এখন আপনাদের সম্মুখে তার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাত প্রায় 10টা। আসলে এতক্ষণ দীর্ঘক্ষণ হয়ে গেছে। আপনাদের আমি ধৈর্য ছুটি ঘটাবো না, আপনাদের আর বিরক্ত করবো না। আমি অত্যন্ত সংক্ষেপে আমার দুই একটা কথা বলে বিদায় নেব। আজকের এই প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি, সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি স্নেহাশিস ছোট ভাই আবুল কাশেম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই এলাকার মাটি এবং মানুষের নেতা, গণমানুষের নেতা, এই এলাকার সাবেক সংসদ সদস্য, যিনি বিএনপিকে গড়ে তুলেছিলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল মালিক সাহেবের সুযোগ্য পুত্র, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব আব্দুল মুক্তাদির, উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান বক্তা সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি, দক্ষিণ সুরমাফির যুবন পালাবাজির সন্তান, এই এলাকা আজকে যে আলোকিত এলাকা হিসাবে গড়ে উঠেছে, যার হাত ধরে আমাদের প্রিয় নেতা এম সাইফুর রহমানের উন্নয়নের তিনি নেপথ্যের কারিগর ছিলেন, যার হাত ধরেই আপনাদের এই উন্নয়ন সাফল্যের মুখ দেখেছে জননেতা জনাব আব্দুল কাইম চৌধুরী, উপস্থিত সদর উপজেলা বিএনপির আজকের সভার সঞ্চালক আজিজুর রহমান আজিজ, এ কে এম তারেক কালাম ভাই সহ উপস্থিত সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, আমি সবার নাম বলে সময় নষ্ট করছি না, এবং আমার সম্মুখে উপস্থিত সদর উপজেলা সম্মানিত মুরব্বিয়ানগণ, যুবক এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাতীয়তাবাদী দল বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বলছি। এখানে কমিটি সম্বন্ধে অনেক কথা এসেছে, আমি শুনেছি বিভিন্ন ইউনিটে। যেহেতু জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কিছু কথা বলার প্রয়োজন আছে। বিস্তারিত বলবেন আমার সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল কাইম চৌধুরী। শুধু একটি কথা বলতে চাই, পৃথিবীর কোনো জিনিসই, রাজনীতিতে কোনো জিনিসই সঠিকভাবে 100% সঠিক হয় না, হয়তো 19-20 থাকতে পারে। আপনারা যেসব বক্তব্য রেখেছেন আমরা সেগুলা নোটের হিসাবে রাখলাম। আমরা এই কমিটি সম্বন্ধে সিলেট জেলা বিএনপি এই কমিটির একটা রিভিউ করব। সংযোজন বিয়োজন যদি প্রবলেম হয়, কোনো ধরনের সমস্যা হয়, গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যদি বাদ পড়ে থাকেন, অবশ্যই আমরা সেটা বিভিন্নভাবে বিবেচনা করার সুযোগ আছে। সুতরাং শুধু কমিটির জন্য আপনারা অভিমান করে, আপনারা দুঃখ পেয়ে সরে থাকবেন, দলে আসবেন না, সংগঠনে আসবেন না, আন্দোলনে আসবেন না, সেটা কিন্তু দুর্ভাগ্যজনক হবে, সেটা কিন্তু কারো কাম্য নয়। আমি আশা করব আজকের পর থেকে আপনারা আরো বেশি করে জোরালোভাবে আপনারা আমাদের সংগঠনের জন্য, বর্তমান আন্দোলনের সংগ্রামের জন্য আপনারা আসবেন, সেটাই আমি আশা করি। প্রিয় নেতৃবৃন্দ, রাতের আধার এখন ভোরের সূর্যতে পরিণত হতে যাচ্ছে। আমরা এখন ভোরের সূর্য দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের দরকার ঐক্যবদ্ধতা, কারণ একদিকে আমাদের নেত্রী জেলে, একদিকে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান নির্বাসনে এই সরকার তাকে দেশে আসতে দিচ্ছে না, আমাদের নেত্রীকে গৃহবন্দী থেকে মুক্তি দিচ্ছে না, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে আছে। এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধতা বিকল্প নেই। আর এই সদর উপজেলা বিএনপির একটি গাঁঠি, আমরা জেলা বিএনপি সদর উপজেলাকে আমাদের 1 নম্বর ইউনিট হিসাবে চিন্তা করি, সবসময় বিবেচনা করি। কারণ এই সদর উপজেলা আজকে সিলেট জেলা বিএনপির বিভিন্ন প্রোগ্রামে, কর্মসূচিতে আমি দেখেছি সদর উপজেলা আপনাদের নেতৃত্বে এখানে দাঁড়িয়ে থাকতে অনেক মুরব্বিয়ান আছেন, আমাদের প্রবীণ মুরব্বিও, তাদের নাম বলে আমি শেষ করতে পারবো না। সবার সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে, আমাকে অত্যন্ত স্নেহ করেন এইসব মুরব্বিয়ানরা, এইসব প্রবীণ বিএনপির মুরব্বিয়ানরা। এরা পর্যন্ত যান এই সিলেট কোর্ট পয়েন্টে 30 তারিখ মাঠে, এটা আমরা দেখেছি। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে আমরা সেলিউট জানাই, আপনাদেরকে লাল সালাম জানাই। আপনারা এই বয়সেও জিয়ার সৈনিক হিসাবে আপনারা কোন কোন থেকে মিছিলে শরিক, 70 বছর 75 বছর বয়সে, সেটাই আমাদের বিএনপির সার্থকতা, সেটাই আমাদের দলের আদর্শ।
বিএনপি আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, ভবিষ্যতে আরো সহযোগিতা করবেন। অনেক দুর্দিন আসছে। এখানে আজকে সভার প্রধান অতিথি অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন, উঠান বৈঠকের কথা। আমি অত্যন্ত প্রচ্ছন্নভাবে সেটা সমর্থন করি। আমি একটা উদাহরণ দিই। গতকাল আমি আমার এলাকায় একটা উপজেলা, বিয়ানীবাজার উপজেলা একটা ইউনিয়নে একটা উঠান বৈঠকে গিয়েছিলাম। সেখানে শুধু দলীয় নেতৃবৃন্দ নয়, পাবলিক হিসাবে একটা উঠান বৈঠকে অন্তত 500 মানুষ ছিল। 500। প্রিয় ভাইয়েরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমাদের সভাপতি সেই উঠান বৈঠকে সালাম জানিয়েছেন। 500 মানুষ একটা উঠান বৈঠকে ছিল। কারণ মানুষ মুখিয়ে আছে বিএনপির দিকে। বিএনপি ডাক দিলে মানুষ আসবে। আপনারা দেখেছেন সেদিন কর্পোরেটে জুমার নামাজের পরপরই আমাদের মিছিল ছিল, আপনারা সবাই গিয়েছেন, দেখেছেন কত হাজার মানুষ হয়েছে। কেন হয়েছে? জনগণ চায় বিএনপি রাস্তায় থাকুক, জনগণ চায় বিএনপি রাস্তায় নামো, জনগণ চায় বিএনপি প্রতিবাদ করো এদেশের জনগণের জন্য, তেলের মূল্য বৃদ্ধির জন্য, দেশের জন্য, আপনাদের ভোটাধিকারের জন্য জনগণ চায় আপনারা রাস্তায় নামো। এই রাস্তায় নামলে অনেক হুঙ্কার আসবে, অনেক ভয়ভীতি আসবে। পৃথিবীতে কাপুরুষদের জয় হতে পারে না, কাপুরুষদের জয় হয় না, বীর পুলিশরাই জয় হয়। ক্ষুদিরাম বাংলাদেশের বুকে আজকে 250 বছর আগে যে ক্ষুদিরাম ফাঁসি পিঠে ঝুলিয়েছিল ব্রিটিশ বাহিনী, আজকেও আমরা স্মরণ করি। কেন? একজন বীর পুরুষের জন্য, বীর বাঙালির জন্য। আজকে আমাদের সাহস করে রুখে দাঁড়াতে হবে এইসব স্বৈর শাসকের বিরুদ্ধে। আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য আমরা সর্বশেষ ধাক্কা, এখন আন্দোলনের একটি ধাপ চলছে, চূড়ান্ত ধাপ আসছে। আমরা আমাদের সাহস দিয়ে আমরা রাজপথে থাকলে ইনশাআল্লাহ আর বেশি দূরে নয়, এ বাংলাদেশে আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবেই হবে। সেটা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, পরিশেষে বলতে চাই, মামলা হামলার কথা বলা হয়েছে। আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আমাদের কাউন্সিলের আগে আমরা প্রতিশ্রুতি ছিল দলীয় কাজে যেসব মামলা হবে আমরা সিলেট জেলা বিএনপি তা বহন করবো। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যে আপনারা জানবেন না, কিছুদিন পরে আমরা সিলেট জেলা বিএনপি একটি সেল গঠন করেছি, ওই এডভোকেট সেল। যে এডভোকেট সেলের মাধ্যমে আমরা প্রতিটি এলাকার নেতা কর্মী যারাই হামলার শিকার হবে তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য আমরা সিলেট জেলা বিএনপি সর্বতভাবে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে ইনশাআল্লাহ দেখা হবে মিছিলে, কথা হবে রাজপথে। আজ দেরি নয়, আর সময় নেই, আমরা আমাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। সর্বশেষ একটি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় বিএনপির একটি কর্মসূচি, প্রতিটি থানায় ইউনিয়নে কর্মসূচি, প্রতিটি উপজেলায় কর্মসূচি। উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে কর্মসূচি দিবেন। সেই কর্মসূচি অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের এলাকার নেতা খন্দকার মুক্তার সাহেব অবশ্যই উনি থাকবেন। আমরা সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ আমরা কয়েকটি ইউনিয়নে ইনশাআল্লাহ থাকবো আপনাদের সাথে। পাশাপাশি সদর উপজেলায় যে সমাবেশ হবে সেই সমাবেশে অবশ্যই আপনাদের নেতৃবৃন্দ সেটা আপনাদেরকে জানাবেন। সর্বতভাবে আপনারা সহযোগিতা করবেন, কারণ বিএনপি এখন জনগণকে নিয়ে আন্দোলনের একটি চূড়ান্ত ধাপে আমরা পৌঁছতে চাই। সেই চূড়ান্ত ধাপে পৌঁছানোর জন্য আপনাদেরকে আমরা সাথী হিসেবে চাই, আপনাদেরকে সঙ্গী হিসেবে চাই, আপনাদেরকে জিয়ার সৈনিক হিসেবে আমরা চাই। রাষ্ট্রে ইনশাআল্লাহ দেখা হবে আমার মিছিলে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশের নায়ক তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলী জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব এমরান আহমেদ চৌধুরী, সংগ্রামের সাধারণ সম্পাদক। আজকের এই সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সদরের মাটি ও মানুষের সাথে যা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। আনাচে কানাচে সিলেট সদরের যত রাস্তাঘাট, যত স্কুল কলেজ মাদ্রাসা যার মাধ্যমে উন্নয়নের ছোঁয়া লেগেছিল, সেই এম সাইফুর রহমান সাহেবের সবচেয়ে আস্থাভাজন, আমাদের এই সিলেটের সব মুরব্বিয়ানদের সবচেয়ে প্রিয় এক মানুষ। সিলেট জেলা বিএনপির নির্বাচনে যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, আজকের সভার প্রধান বক্তা জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। আজকের সভার প্রধান বক্তা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে শহীদ
নাকি আপনারা এই গরমের মাঝে আর বক্তৃতা হতে ভালো লাগে না আপনারা। আমি বেশি লম্বা কিছু বলছি না, খুব সংক্ষেপে ওই পঞ্চাশ প্রধান দিয়ে পরিবার সুন্দর করি আপনারা। আজকের এই সদর উপজেলার প্রতিনিধি সভার সংগ্রামী সভাপতি, সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আবুল কাশেম, আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সকলেরই প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম উপদেষ্টা, যার পিতা এই সদর আসন থেকে তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান জনাব খন্দকার আব্দুল মালিক সাহেবের সুযোগ্য উত্তরসূরি, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নেতা, যাকে 2018 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দলের প্রতীক দানের শীর্ষে প্রতীক হাত তুলে দিয়েছিলেন। খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার সহকর্মী, নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সঞ্চালক সদর উপজেলা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আমাদের এই সভায় উপস্থিত প্রবীণ বিএনপি নেতা তারেক কালাম, যে এই সম্মেলনকে সদর উপজেলার যে সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছে, সেই কমিটির আগে যে আহ্বায়ক ছিল, তার জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে তারেক কালাম আমার অত্যন্ত ঘনিষ্ঠ। উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য, সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক চৌধুরী, এই সভায় উপস্থিত আপনাদের পার্শ্ববর্তী, এক সময় একটি উপজেলা, এখন পার্শ্ববর্তী উপজেলা দক্ষিণ সুরমা উপজেলার জাতীয়তাবাদী দলের নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা উইনুর আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের আমার ইসলামী মেম্বার সহ বিভিন্ন পর্যায়ের আমাদের নেতৃবৃন্দ, যাদের সাথে আমার ছাত্র রাজনীতি করাকালীন সময়ে সম্পর্ক ছিল এবং পরবর্তী সময়ে অনেকের সাথে রাজনৈতিক ময়দানে পরিচয়, বয়সে তরুণ যারা, তাদের সাথে হয়তো ওইভাবে ঘনিষ্ঠতা হয় নাই, কিন্তু আমার বয়সী বা আমার যে বয়সে বেশি যারা আছেন তাদের সাথে দীর্ঘদিন থেকে একটা হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে এবং জেলা বিএনপির সভাপতি হিসাবে সেই পুরানো নেতৃবৃন্দকে যখন সামনে দেখি, আমার অনেক স্মৃতি মনে আসে। সেগুলো কোনো একটি সময় হয়তো সুযোগ করে বলবো। এই অঞ্চলে অনেকেই নেতৃত্ব দিয়েছেন। ইলিয়াস মিয়া সভাপতি ছিলেন, হাজি মর্তুজা আলী ছিলেন, ইব্রাহিম হাজি সাহেব ছিলেন, সুনা মেম্বার ছিলেন, আর বহু অনেকে, কেউ জীবিত আছেন, কেউ হয়তো পরকালে চলে গেছেন, মফিজ হাজি সাহেব ছিলেন। এই সমস্ত মানুষ যেমনি ভাবে এই দেশে যতটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং প্রতিটি সুষ্ঠু নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থী বিজয়ী হয়েছে, যেমনি ভাবে বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচনে 1979 সালে এই সমস্ত প্রবীণ নেতৃবৃন্দরা খন্দকার আব্দুল মালিক সাহেবকে দানের শীর্ষে বিজয়ী করেছিলেন। পরবর্তী সময়ে 1991 সালে এই বিএনপির প্রবীণ নেতারা আবার খন্দকার আব্দুল মালিক সাহেবকে নির্বাচিত করেছেন। 2001 সালে সাইফুর রহমান সাহেবকে
নির্বাচিত করেছেন এবং গ্রামে গঞ্জে এই সকল মুরব্বিয়ান এবং বয়সে তরুণ যুবকরা অনেকেই আছে। যখন আমার সমবয়সী যারা আমরা তখন হয়তো যুবদল করতাম, অনেককেই দেখতে পাচ্ছি যারা আমরা একসাথে রাজনীতি করার সুযোগ হয়েছে, তারা হাটে ঘাটে মাঠে পরিশ্রম করে ওই বেগম খালেদা জিয়ার দানের শীষের প্রতীক, শহীদ জিয়ার দানের শীষের প্রতীক, তারেক রহমানের দানের শীষের প্রতীক বিজয়ী করে। তারই ধারাবাহিকতায় 2018 সালে যখন এই বিএনপির তরুণ নেতা, যিনি দলের উপদেষ্টা হিসাবে তখন দায়িত্বপ্রাপ্ত হয়ে নির্বাচন শুরু করেছিলেন, সেই নির্বাচনেও যদি এদেশে নিরপেক্ষ নির্বাচন হতো, আমি যে কথা বলছিলাম, এদেশে যতবার গণতান্ত্রিক ভাবে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, দানের শীষকে এই অঞ্চলের মানুষ ম্যান্ডেট দিয়েছে, তিনিও নির্বাচিত। 1 ঘন্টা সময়ের মধ্যে যে ভোট পেয়েছিলেন সেটা অবিশ্বাস্য। তার কারণ হচ্ছে আগের রাতে তো বাক্স ভরে দেওয়া হয়। এই বাক্স ভরার ইতিহাস আমি আরো বিভিন্ন ভাবে শুনেছি। সদর আসনের গল্প হয়তো বা এই পরিসরে বলার সময় নেই। আজকে আমরা 2009 সাল থেকে, অর্থাৎ 8 সালের যে ডিসেম্বরে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও আমরা বলেছিলাম এই চক্রান্তের নির্বাচনের মধ্যে দিয়ে এই দেশের বিএনপিকে পরাজিত করা হয়েছে। আমরা 2014 সালে বলেছিলাম বিনা ভোটের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, আর 2018 সালের সকালের ভোটরাতে দিয়ে শেখ হাসিনা ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। এই 3টি নির্বাচনে আমরা যা এতদিন বলে আসছি, তার আজকে যদি 2 দিন থেকে জাতীয় পত্র পত্রিকা আপনারা দেখেন, আপনারা দেখবেন এটা সত্যতা। আমরা বলেছিলাম আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশে জনগণের ম্যান্ডেট বিএনপির পক্ষে থাকা সত্ত্বেও বিএনপিকে নির্বাচিত করা হয় নাই। তারই প্রমাণ হচ্ছে আজকে পার্শ্ববর্তী একটি দেশের কাছে কে দিয়েছেন, যিনি ডিসিরাতে 2018 সালের নির্বাচনে রাতের ভোটে সংসদ সদস্য হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন। তিনি কালকে দাম্ভিকতার সাথে পরশুদিন কি বক্তব্য রেখেছেন? তিনি বলেছেন পার্শ্ববর্তী দেশের অর্থাৎ ভারতবর্ষের সরকারকে তিনি বলেছেন আবারও আগামী নির্বাচনে নাকি এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে চান, এই জন্য তিনি সুপারিশ করেছেন। এই সুপারিশ কোন মন্ত্রী পরিষদের সদস্য যখন কোন কাজ করেন, সম্ভবত যারা এই রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সাথে জড়িত, আমিও ছিলাম, কোন বক্তব্য কোন মন্ত্রী নিজে দিতে পারেন না যতক্ষণ না পর্যন্ত তার সরকার প্রধানের কোন এন্ডোর্সমেন্ট না থাকে, সরকার প্রধানের যদি সম্মতি না থাকে, তাহলে কোন মন্ত্রীর পক্ষে এই ধরনের বক্তব্য দেওয়া সম্ভব নয়। আমরা মনে করি যে ইসিরাতের সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটুকু উনি উনার প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত হয়ে ওই ভারতে গিয়েছেন, যে ভারতের সরকার প্রধানকে তিনি বলে আসছেন, তিনি সুন্দরভাবে বলেছেন যে ভারতের নাকি ভারতবর্ষের সরকারের কাছে অনুরোধ করেছেন যে শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় রাখবে। তাহলে আমরা যারা বিএনপি দীর্ঘ 15 বছর 14 বছর থেকে বলে আসছি, ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দেশে বিএনপিকে ক্ষমতায়, বিএনপিকে ম্যান্ডেট দেওয়া সত্ত্বেও বিএনপিকে আজকে জনগণের ভোটের প্রতিফলন হচ্ছে না সরকারে, তার কি আজকে প্রমাণ হলো না? এটা কি আজকে সুশীল সমাজ বলছে না? আজকে সমাজের প্রতিটি স্তরে সকলেই বলছে যে এই সরকার ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে 2008 সাল থেকে আজ অবধি সরকার পরিচালনা করছে, আগামী দিনে তা করবেন। প্রিয় সদর উপজেলাবাসী, বিএনপির নেতৃবৃন্দ, সময় এসেছে, বারবার দান খেয়ে গেছেন, আর ওই
এই গুগু এখন আর ওই ভারতবর্ষে বলেন আর যেখানে বলেন জনগণ আজকে ফুসে উঠেছে। আজকে সম্ভব না ওই পার্শ্ববর্তী আর অমুক দেশ তমুক দেশ বলে, মানুষ জেগেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশে দলকে যেভাবে সংগঠিত করেছেন, যেভাবে বিএনপির প্রতিটি স্তরে বিএনপিকে সংগঠিত করেছেন, আমরা আজকে রাজপথে এসেছি ওই ষড়যন্ত্রের জবাব দিতে এবং বাংলাদেশে আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন দল নিরপেক্ষ সরকারের মধ্য দিয়ে নির্বাচন হবে। আর সেই নির্বাচনে অবশ্যই এদেশের মানুষ দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা করবেন। আজকে দিশারা হয়েছে তারা, যার জন্য আজকে এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলছেন। বলার প্রতি উত্তরে কি বলছেন? যখনই কেউ সত্য কথা বলে তার দলের নেতারা বলে ওই লোক আমাদের লোক না, ওই লোক নাকি আওয়ামী লীগের না। আচ্ছা বলেন, এটা একটা পাগল কি বিশ্বাস করবে? বাংলাদেশের একটা সরকার কাঠামোতে প্রধানমন্ত্রীর পরে যে 2-3টি মন্ত্রী থাকেন বা পোর্টফোলিও যারা হোল্ড করেন, 2-3 জনের মধ্যে একজন হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। আর এই পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য রাখছেন, এখন বলে ওই লোক আওয়ামী লীগের না, আমাদের না। তাহলে কার? আমরা কার কথা বলবো? ইনশাআল্লাহ আমি বক্তব্য লম্বা করবো না, আরো সুন্দরভাবে আমাদের খন্দকার মুক্তাদির সাহেব আপনাদেরকে এই বিষয়টুকু আমি মনে করি আপনাকে বলবেন। আমরা আমাদের নেত্রী, আমাদের নেতা তারেক রহমান কর্মসূচি দিয়েছেন আগামী 22 তারিখ থেকে আমরা জনমত তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি স্তরে আমরা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করব এবং এই চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে কিভাবে আমরা রাজপথ প্রকম্পিত করব, কিভাবে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, সেই বিষয়টুকু নিয়ে আমরা কাজ করব। আর সেই কাজে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর উপজেলার ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি স্তরের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আর এই কাজগুলো সদর উপজেলায় সমন্বয় করবেন আপনাদের নেতা, তিনি এই এলাকায় সংসদ সদস্য প্রার্থী ছিলেন, আগামীতেও যিনি এই অঞ্চল থেকে বিএনপিকে প্রতিনিধিত্ব করবেন, তার পরামর্শ এবং পাশাপাশি আমি জেলার সভাপতি, আমার সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সহ আপনাদের উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা আমাদের পরামর্শ নেবেন এবং প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে এই মেসেজটুকু দিবেন যে বর্তমান যে নিশিরাতের সরকারের সময় শেষ হয়েছে, এখন আমাদেরকে রাজপথে নামতে হবে এবং তাদেরকে বিদায়। ধন্যবাদ সকলকে। ইনশাআল্লাহ সময় বেশি নাই, বললাম না, বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সম্মানিত সভাপতি জেলা বিএনপি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী গুরুত্বপূর্ণ পরামর্শ দান করার জন্য। এবং আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি সিলেটের 1 কোটি মানুষের মাঝি ও মানুষের নেতা জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নেতৃবৃন্দ, আমি 5 মিনিটের বেশি নিব না, কিন্তু 5 মিনিটের জন্য ঘুম রাখতে হবে সদরের সীমানার বাইরে। আমাদের তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রান্তীয় নেতা, তার একটা স্লোগান আছে এখন বাংলাদেশে খুব জনপ্রিয়, বাংলাদেশ যাবে কোন পথে? আমরা দুইবার বলবো, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। ঘুম চলে গেছে এখন বর্ডারের বাইরে। আজকের এই প্রতিনিধি সভার সভাপতি সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল কাশেম, আজকের আমাদের মধ্যে উপস্থিত
সিলেট জেলার সভাপতি। আমি সংক্ষেপে বলছি, আমি আর লম্বা সম্বোধন যাব না। জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমেদ চৌধুরী এবং সদরের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সদরের যে 8টি ইউনিয়ন থেকে আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ এসেছেন, আসসালামু আলাইকুম। আমরা আজকে সবার উদ্দেশ্য জানি, আমরা উঠান বৈঠকের জন্য প্রস্তুতি নিব। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সিরিজ হিসাবে উঠান বৈঠক করে 72টি ওয়ার্ডে উঠান বৈঠক করব। আর 22 তারিখ থেকে যে কর্মসূচি কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়েছে, আমাদের সদরের সভাপতি সাধারণ সম্পাদক ঠিক করবেন 8টি ইউনিয়নের মিটিং। 8টি ইউনিয়নের মিটিং শেষ হলেই তার পরবর্তীতে আমরা সদর উপজেলায় একটি বিশাল সমাবেশ করব এবং মিছিল করব ইনশাআল্লাহ। আওয়ামী লীগ এবং হাসিনা আতঙ্কিত তাদের চেহারা দেখে আপনারা বুঝলেন। মানুষ অসংলগ্ন কথা কখন বলে, উল্টাপাল্টা কথা কখন বলে, আবল তাবল কথা কখন বলে। যখন ভয় পায়, আতঙ্কিত থাকে, তখন আবল তাবল কথা বলে, উল্টাপাল্টা আচরণ করে। এদের মন্ত্রী সাহেবরা ইদানিং যে সমস্ত কথাবার্তা বলেন, এটি তো আর বোঝার বাকি নাই এরা আতঙ্কের কোন স্তরে এখন আছে। এই যে এক ভদ্রলোক আমাদের এখান থেকে যিনি বলেন উনি সংসদ সদস্য, উনি সংসদ সদস্য হয়েছেন, আমরা আমার নেতারা আগেও বলেছেন যে আগের রাতে যেদিন নির্বাচনের শিডিউল সেই দিন হন নাই, আগের রাতে উনি কাজ ফয়সালা করে ফেলেছেন। এই যে সরকার রাতে ঘুমায় না কোন প্রাণী বাংলা জানেন তো? কে ঘুমায় না রাতে? চোর তো মানুষের মধ্যে, ঘুমায় না পেঁচা। এটা একটা পেঁচা সরকার। এটা কোনো কাজ দিনের বেলা করতে পারে না। ভোট করেছে আগের রাতে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে গভীর রাতে। কারণ এরা অন্ধকারের জীব। সুস্থ স্বাভাবিক নৈতিক কোন চিন্তা, কোন কাজ করতে এদের মধ্যে নাই। বাংলাদেশ আয়তনে ছোট কিন্তু বিশাল জনসংখ্যার একটা দেশ। 18 কোটি মানুষ। 18 কোটি মানুষ, এটার মধ্যে কিরকম কাহিনী দেখেন। আদমশুমারি করে ইচ্ছাকৃতভাবে এর জনসংখ্যা 1-2 কোটি কমিয়ে বলেছে। কারণ এটা না হলে মাথা পিছু আয় বেশি দেখানো যায় না। এতে প্রত্যেকটা কাজ উৎপর, এক্সেক উৎপর। তো যাই হোক, এরা এই যে আমাদের মধ্যে যিনি সংসদ সদস্য পদের দাবিদার, সুবহানাল্লাহ, এই 18 কোটি দেশের মানুষের দেশকে একটা লজ্জার মধ্যে ফেলে দিয়েছে, একটা কলঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। 18 কোটি মানুষের দেশে 10.5 কোটি ভোটার। 2018 সনে আমাদের ভোটার ছিল 10.5 কোটি। এই 10.5 কোটি ভোটারের উপর তার কোনো ভরসা নাই, আস্থা নাই। উনি দিল্লি গিয়েছেন তার প্রভুদের কাছে, ওইখান থেকে সার্টিফিকেট আনার জন্য, যাতে তার প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখা হয়। কিন্তু আরেকটা জিনিস আপনাদের বলি, এই জাতীয় চিজরা আসলে কারো না, এরা শুধু নিজেদের। এরা শেখ হাসিনারও না, এরা আওয়ামী লীগেরও না, এরা শুধুমাত্র নিজেদের। যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকে, তাহলে এই চিজরা মন্ত্রিসভায় থেকে ফ্ল্যাগ উড়াবে, আরামায়াস করবে। আমাদের যে সমস্ত বেঈমান শ্রেণীর লোকজন আছে, এদের সহায়তায় জনগণের সম্পত্তির লুটপাট করে বেহেশতের সার্টিফিকেট দিবে। এইভাবে এরা দিন কাটাবে। এই জন্যই হাসিনার জন্য সার্টিফিকেট নিয়ে আসতে চায়, শুধুমাত্র নিজের জন্য, শেখ হাসিনার জন্য না। এবং এরা যে শুধু নিজের জন্য বাঁচে, নিজের জন্য বক্তৃতা দেয়, নিজেদের জন্য রাজনীতি করে, তার সব থেকে বড় প্রমাণ হলো 75-এর 15 অগাস্ট শেখ মুজিবুর রহমান সাহেবের মর্মান্তিক মৃত্যুর পরে কয়েকটা লোক বাদে, হাতে গোনা কয়েকটা লোক বাদে, এই আওয়ামী লীগের সমস্ত মন্ত্রিসভা
শপথ নিয়ে এসেছে তার রক্তের উপর, তার রক্ত তখনও শুকায় নাই, এটা শপথ নিয়ে মন্ত্রী হয়েছে। এই যে লোক বেহেশতের সার্টিফিকেট দিল বাংলাদেশকে, দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী টিকিয়ে রাখার তদবির করে আসলো এবং সেটা সে বললো, সে জানেও না মন্ত্রীদের মুখে কি বলা যায় আর কি যায় না। এই লোক সস্ত্রীক গিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন আমেরিকায় গিয়েছিলেন, তার সাথে দেখা করে একটা ভালো চাকরির আশা, একটা ভালো পদোন্নতির আশা, এই একই লোক। তাহলে বুঝেন এটা কত বড় আওয়ামী লীগ, কত বড় হাসিনা প্রেমিক। এবং শেখ হাসিনা জানেন, আমি নিশ্চিত শেখ হাসিনা জানেন যে এই চিজরা তার প্রেমিক না, তার ভালোবাসায় বা তার কোনো গুণমুক্ত ভক্ত না। এরা আওয়ামী লীগ প্রীতিতে রাজনীতি করে না, এরা নিজেদের জন্য বাঁচে। গত 15 অগাস্টে শেখ হাসিনার ভাষণ যদি কেউ মন দিয়ে শুনেন, এর অর্থ বিশ্লেষণ করলেই দেখবেন উনি জানেন এরা কিসের রাজনীতি করে, পরিষ্কার। এই বেহেশতের সার্টিফিকেট আলা এর সম্বন্ধে কথা বলে আমার সময় নষ্ট, কিন্তু এইটুকু আপনারা মনে রাখবেন, যেহেতু আওয়ামী লীগ এখন পড়তির সময় এবং যেহেতু গত 14 বছরে বিএনপির মধ্যে কোনো ভাঙ্গন ধরানোর অজস্র চেষ্টা করে তারা সক্ষম হয় নাই। বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়ার পরেও বিএনপিকে দুর্বল করতে পারে নাই। এত মামলা দেওয়ার পরেও বিএনপির মনোবলে চির ধরাতে পারে নাই। এই জন্য তারা এখন মরিয়া হয়ে তাদের কিছু এজেন্টের মাধ্যমে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে। এবং এটি তো স্বাভাবিক, সিলেট এক বাংলাদেশের সব থেকে আলোচিত আসন, সুতরাং বিএনপির মধ্যে যদি তারা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে তাহলে প্রথম টার্গেট হবে সিলেট এক। সুতরাং সাবধান থাকবেন, সবাই সাবধান থাকবেন। আমি এর থেকে বেশি ভেঙে বলার দরকার মনে করি না, কারণ সবাই এখানে নেতৃবৃন্দ, আপনারা নেতৃত্ব দেন, আপনারা বিচার সালিশ করেন, আপনারা এই পঞ্চায়েত পরিচালনা করেন, সামাজিক ভাবে আপনারা নেতৃত্ব দেন। সুতরাং আপনারা বুঝেন, আপনারা জানেন কাদের হাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। দলটাকে যদি রক্ষা করতে হয়, বেগম জিয়া এবং তারেক রহমান সাহেবের নেতৃত্ব যদি বজায় রাখতে হয়, তাহলে আমাদের কিভাবে চলতে হবে সমস্ত টোপ উপেক্ষা করে, সেটা আপনারা নিজেরা জানেন। এই যে 2018 সনের নির্বাচন শুরু হওয়ার আগে সিলেটের যে 5টা থানা এসএসবির অধীনে, সেইখানে মামলার আসামি ছিল বিএনপির নেতা কর্মী 2000। এই 2000 লোক হাইকোর্টে গিয়ে জামিন নিয়ে আসতে হয়েছে। এই যে এতগুলি মামলা, এত নির্যাতন, খাদিমপাড়ার একটা পরিবারে বাবা এবং তার 2 সন্তান 3 জনকে জেল খাটতে হয়েছে। তারা যখন আমার সামনে এসেছে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এত অমানবিক বিশাল সরকার, এই এতগুলি মামলায় এত নির্যাতনের তাৎক্ষণিক বেনিফিশিয়ারি কে বেনিফিশিয়ারি? এই একটি আব্দুল মোমেন, যে 18 নির্বাচনে এমপির পদ লুট করে নিয়ে গেছে সিলেটের থেকে। তার এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি আমাদের মধ্যে কেউ উদ্যোগী হয়, তাহলে কি সেটা আমরা ক্ষমা করব? এই লোক বাংলাদেশকে কলঙ্কিত করেছে। বাংলাদেশ নাকি, বাংলাদেশের ভারতের মধ্যে নাকি স্বামী স্ত্রী সম্পর্ক। এই রকম উদ্ভট দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহী একটা লোককে যে সিলেটে সংবর্ধনা দিয়ে বলে কৃতি সন্তান, সে কি বিএনপির লোক নাকি বিএনপির বিরোধী লোক? সুতরাং সাবধান থাকবেন। এই দল বহু মানুষের রক্তের ফসল, জিয়াউর রহমান সাহেবের রক্তের ফসল। এই আমরা যখন বিরোধী দলে দেশে আসতে পারেন নাই, জিয়াউর রহমান সাহেব এবং বেগম জিয়ার কনিষ্ঠ সন্তান বিদেশে তাকে প্রাণ দিতে হয়েছে। আজকেও আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বিদেশে আছেন, দেশে আসতে পারছেন। সুতরাং কারোর চক্রান্তে, কারণ মাছ ধরার সময় বসিতে যে টোপ দিলে টোপটা হয় ছোট, গিললে বহু বড় মাছ শিকার করা যায় নাকি? সুতরাং দয়া করে কেউ টোপ গিলবেন না, কেউ বিভ্রান্তির শিকার হবেন না।
14 বছর পার করেছি আমরা দলকে এক রেখে। আর একটা বছর যদি ধৈর্য ধরে আমরা চলতে পারি, ইনশাআল্লাহ সুবে সাদিক হবে এবং বাংলাদেশে বেগম জিয়া তারেক রহমানের দায়িত্বশীল সরকার ইনশাআল্লাহ আসবে। সুতরাং আরেকটা কথা বলি, সিলেটে এক আসনে আমি গতকাল নির্বাচন করেছি। আপনারা সমর্থন দিয়েছেন, আপনাদের অক্লান্ত আমি নির্বাচন করেছি আমার কোনো পার্সোনাল এজেন্ডা না। আমি তারেক রহমান সাহেব বেগম জিয়া মনোনীত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী প্রতিনিধি হিসাবে, সেই প্রতিনিধিত্ব করেছি। আগামী নির্বাচনে আমি নির্বাচন করব কিনা এই সার্টিফিকেট আমাকে কেউ দেয় নাই। আমাকে আগামী নির্বাচনে আমাকে দল মনোনয়ন দিতে পারে, নাও দিতে পারে। আগামী নির্বাচন পর্যন্ত আমি জীবিত থাকতে পারি, নাও থাকতে পারি, সুস্থ থাকতে পারি, নাও থাকতে পারি, আর্থিক সক্ষমতা থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু আমি বা আমার মতো হাজার জন না থাকলেও সিলেট প্রতিনিধিত্বহীন হবে না। যোগ্য কেউ এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করবে। আর আমরা যে বা যারা মাইক হাতে নিয়ে দাঁড়াই এবং আপনাদের দ্বারা সম্মানিত হই, আমাদের সম্মান কিন্তু এই জন্য যে আমরা ধানের শীষের মানুষ, আমরা বেগম জিয়ার মানুষ, আমরা তারেক রহমানের মানুষ। এখানে আমাদের কারো কোনো ব্যক্তিগত বাহাদুরি কৃতিত্বের কোনো ব্যাপার নাই। লক্ষ কোটি মানুষের সমর্থন ধন্য এই দলের সাথে সম্পৃক্ত আছি বলেই মানুষের কাছে সম্মানিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত সালাম পাই। যদি এই দলের সিল ছাপ্প সাথে না থাকতো, ফিরে কেউ তাকাতো না। এটাই বাস্তবতা। সুতরাং যারা এই দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতি অনুরোধ, এই কাজ করতে যাবেন না। পরিণাম অতীতেও অনেকে খারাপ পরিণাম ভোগ করেছে এবং ভবিষ্যতেও এই দলের ঐক্য সংহতি নিয়ে আমরা কখনো আপোষ করব না। আপনাদের থেকে 5 মিনিট সময় নিয়েছিলাম, 10 মিনিট পার করে ফেলেছি। ক্ষমা প্রার্থী, আপনারা সবাই সুস্থ থাকুন। আগামী বৈঠকগুলি এবং আগামী আন্দোলনের জন্য প্রস্তুত হন। এই সরকারকে সরানো সময় চলে এসেছে, এটা টাইম ওভার, এক্সপায়ারি ডেটে চলে আসছে, সরবে এরা ইনশাল্লাহ। এবং সরানোর পরে ইনশাল্লাহ এই দেশের প্রতি দায়বদ্ধ একটি দেশপ্রেমিক, যারা এই দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় সক্ষম, মানুষকে সঠিক নেতৃত্ব দিতে পারে, পররাষ্ট্রনীতি ঠিকভাবে পরিচালনা করতে পারে, কারণ স্ত্রী বা স্বামী হয় নয়, সেরকম একটি সরকারকে এই দেশে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব। আপনারা প্রস্তুত হন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থভাবে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনাদের ধৈর্য